এবার আলোচনায় যাব। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার, সাবেক উপাচার্য, ইউনিভার্সিটি অব নিউ অরলিয়ান্সের এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে। প্রথমেই ডক্টর মোস্তফা সারওয়ার, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। যখন যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটি জাতিসংঘে পাশ হলো, এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বক্তব্য ছিল তা হচ্ছে হামাসকে এটি মেনে নিয়ে প্রমাণ দিতে হবে যে তারা আসলেই যুদ্ধবিরতি চায়। হামাস যখন মেনে নিল, কিন্তু ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি মেনে নেয়ার। কিন্তু সেই জায়গাটায় যুক্তরাষ্ট্র অনেকটাই নীরব। তো আপনার কাছে কি মনে হয়, এটি কি আসলে সামনের নির্বাচনকে সামনে রেখে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের একটি কৌশল? না, এটা কৌশল নয়, কারণ সে কৌশল কোনো কাজে লাগবে না। এটা তাকে করতে হবে। এটা যদি সে না করতে পারে, ওই কৌশল টৌশল তাকে কোনো হেল্প করতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্রের যে প্রোগ্রেসিভ এবং ইয়াং জেনারেশন এবং মুসলিম ভোটাররা খুবই ম্যাচিওর। কাজেই ওই কৌশল টৌশলে কাজ কাজ কিন্তু হবে না। আমরা দেখছি এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিষয়ে ততটাই নীরব যতটা হামাসের বিষয়ে তারা সরব। এবং হামাস কি বলছে সেটি নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া দিচ্ছে। বলছে তারা যে হামাস মেনে নিলে ইসরায়েলও মেনে নেবে, কিন্তু হামাস যখন মেনে নিল এবং ইসরায়েল যে এখনো প্রকাশ্যে কোনো ঘোষণা দিল না, সেটি নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট করে কোনো বার্তা দেয় না, বা ইসরায়েলের উপর যে চাপ প্রয়োগ করার কথা হচ্ছে সেখানটাও কিন্তু তারা সেই অর্থে চাপ তৈরি করছে না। না, না, কিন্তু এটা আমি আপনার সঙ্গে মানে উইথ ডিউ অনার টু ইউ, আমি একটু আপনার সঙ্গে দ্বিমত হচ্ছি। কারণ এটা যুক্তরাষ্ট্র প্রস্তাব যে করেছে ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলে, সেখানেই কিন্তু সে উল্লেখ করেছে যে এটা ইসরায়েলের অরিজিনাল প্রস্তাব। সেটাই সে করেছে। কাজেই এবং এটাও বলেছে যে ইসরায়েল এতে রাজি। ইসরায়েল রাজি, কিন্তু হামাজের পক্ষে এ ব্যাপারে রাজি যে পুরো মানে তারা দর কষাকষি করছে, সেটার একটা কিন্তু ভ্যালিডিটি রয়েছে। যেমন ধরুন, আপনি যদি দুটো পক্ষের একটা কম্প্রোমাইজে আসেন, সেখানে যদি এক পক্ষ বলে যে আমি হামাসকে একদম ধ্বংস করে দেব, তাহলে হামাস ওটাকে সই করবে? ওই কাগজে সে সই করবে? এটা তো কখনোই হয় না। সেই জন্য হামাজের যে জিনিসগুলো মোটামুটি লিক আউট হয়েছে, সেটা হলো আজকে সকালবেলা ভদ্রলোকের নাম হলো ওসামা হামদা, তাদের স্পোক্স পার্সন। তার আমি একটা পয়েন্টকে আমি হাইলাইট করব। উনি বলেছেন, লেট দ্য প্যালেস্টাইনিয়ানস টু ডিটারমিন দেয়ার ফিউচার বাই দেমসেলভস। মানে মানে নির্বাচন কিংবা যেখানে গণভোট হবে, সেখানে প্যালেস্টিনিয়ানরা ডিসাইড করবে তারা কি হামাসকে চাচ্ছে, না প্যালেস্টিনিয়ান অথরিটিকে চাচ্ছে, নাকি ফাতাকে চাচ্ছে অ্যালোন। সেটা প্যালেস্টিনিয়ান জনসাধারণ ডিসাইড করবে। সেখানে যে মাতব্বরি মানে বিশ্ব মোড়লরা কিন্তু তার চাপিয়ে জন্য তো দেবে। যুদ্ধবিরতি সবার আগে দরকার। হ্যাঁ, সেই যুদ্ধবিরতি সে চায়, কিন্তু সে গ্যারান্টি চায়। আরো একটা ঘটনা আছে, যে সেকেন্ড ফেজে কোনো টাইম লাইন নেই। কাজে এটাও কিন্তু হামাজের সন্দেহ, যে যেহেতু সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে যদি সে সমস্ত হস্টেজকে দিয়ে দেয়, হ্যাঁ, এবং ইসরায়েলি সৈন্যরা মানে হাইলি পপুলেটেড এরিয়া থেকে সরে যাবে, কিন্তু তারা যেমন রাফা ক্রসিং কিংবা ফিলাডেলফিয়া করিডোর, এসব জায়গা থেকে তারা সরছে না। হুম। কাজেই সেকেন্ড ফেজে তারা হয়তো আবার আক্রমণ শুরু করতে পারে। এটাই হলো হামাজের একটা সন্দেহ রয়েছে। এগুলোতে সে গ্যারান্টি চাচ্ছে। কাজে আমার যেন মনে হচ্ছে যে দর কষাকষি হচ্ছে, কিন্তু আমি আশাবাদী যে এই প্রস্তাবটা উভয় পক্ষই গ্রহণ করবে। কিন্তু একটা জিনিস আমি উল্লেখ করব, এই প্রস্তাবটায় দুটো খুব ভালো জিনিস রয়েছে। একটা জিনিস রয়েছে যে গাজার যে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি, যে এখানে ইসরায়েল এসে কোনো ইনকারশন করতে পারবে না, যে আমি এখানে একটা চাই সেফ করিডোর। নো, ওসব চলবে না। আর একটা সেকেন্ড ওয়ান, যে টু স্টেট সলিউশনের ওখানে উল্লেখ করা আছে। কাজে আমি মনে করি যে এই ইউনাইটেড নেশনস এর প্রস্তাবটা, যেখানে বিশ্বের সমস্ত দেশ এর সঙ্গে আছে, এমনকি রাশিয়া, সে ভিটো দেয়নি, সে অ্যাবস্টেইন করেছে, কিন্তু তারও ইনডাইরেক্ট সমর্থন রয়েছে, একেবারেই প্রোভাইডেড। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি এনেছে বলেও রাশিয়া সেখানে আসলে নীরব থাকতে পারে। কিন্তু হামাসের পক্ষ থেকে আপনি যার নামটি নিলেন,
ওসামা হামদান তিনি কিন্তু এই কথাটি বারবারই বলেছে যে তারা এমন কোনো নতুন করে কোনো শর্ত আসলে তারা উপস্থাপন করেনি। আগে যা বলেছে স্থায়ী যুদ্ধবিরতি সেটিই তারা বলছে। তার মানে যুক্তরাষ্ট্র এখন যে বক্তব্য দিচ্ছে সেটি আম, সেটির পেছনে অন্য কোনো কারণ হয়তো বা থাকতে পারে। আবুল হাসান চৌধুরী, আপনার কাছে এখানটায় জানতে চাই যে আপনি জি, এই পুরো ধন্যবাদ। বিষয়টিকে কিভাবে দেখছেন? মুস্তাফা ভাই যা বলেছেন সেটার অনেকটার সাথে আমি একইভাবে চিন্তা করছি, একমত। সেজন্য সেটার আমি পুনরাবৃত্তি করতে চাই না। দেখুন, যে নৃশংস জেনোসাইড আজকে প্রায় 8 মাস ধরে চলছে, নজিরবিহীন এক অর্থে বলা চলে। সেই জেনোসাইডের জন্য আমেরিকা একটু একটু উঠে বসেছে। কারণটা এই যে আমেরিকান ক্যাম্পাস আমেরিকার ইতিহাসে এইরকম ভাবে আর উত্তপ্ত হয় নাই। হুম। খোদা না করুক, যদি আমেরিকান ক্যাম্পাস উত্তপ্ত না হতো, আমেরিকান সিভিল সোসাইটি এটা নিয়ে খুব রাগান্বিত না হতো, ক্রোধান্বিত না হতো, আপনি দেখতেন যে একেবারে কিছুই হতো না, কোন রকম কিছু। এটা আমি অতীতের দিকে বারবার তাকাতে চাই না। ভিয়েতনামের ব্যাপারে আমেরিকান যুক্তরাষ্ট্র তখনই সক্রিয় হয় যখন, খুবই খারাপ লাগছে বলতে, বডি ব্যাগস ফিরে আসতে থাকে, আমেরিকান সোলজাররা নিহত হয়ে দেশে ফিরতে থাকেন, আমেরিকান জনগণ রাস্তায় যান। আরো একটা তখন ওখানে ছিল, ড্রাফট ছিল তাদের, ওই যে আপনার কম্পালসারি আর্মিতে যেতে হতো। তো এখানকার ব্যাপারটা হচ্ছে, একটা তো এইটা চলছে, দ্বিতীয়ত বাইডেন সাহেবের ইলেকশন, এবং ইলেকশনে সাধারণত ডেমোক্র্যাটরা সাংঘাতিক ভাবে আপনার জুইশ লবির কাছে তাদের যেরকম নতি স্বীকার করতে হয়, সেরকম আবার একেবারে ব্ল্যাক ভোট, মুসলিম ভোট, এটাকেও অগ্রাহ্য করার অবস্থা এখন আমাদের নাই। সাথে সাথে দেখেন, এই যে ব্রিক্স এর সামিট বোধহয় আরম্ভ হচ্ছে 2 দিনের ভিতরে ইটালিতে। সেখানে ইউনানিমাস, ব্রিক্স মানে কি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তার সাথে সৌদি আরবিয়া এবং অন্যান্য দেশ আছে। আহ আমি তো মনে করি ইনশাল্লাহ বাংলাদেশেরও অবশ্যই সব আপনাদের যোগ্যতা আছে ব্রিক্সে জয়েন করা, সেটা আলাদা ব্যাপার। তো এই যে ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি কিছুদিন আগেও কিন্তু একটু ডুয়াল ছিল। হুম। তারা সমর্থন করছিলেন, ইরানের সাথে কথাবার্তা মৌখিকভাবে। বলছেন হুম। মৌখিকভাবে, কিন্তু ইসরায়েলের সাথে একটা বেশ জোরালো সমর্থন ছিল। সেটা থেকে কিছুটা হলেও তাদের স্টেপ ব্যাক করতে হচ্ছে, কারণ ব্রিক্স একটা সমষ্টিগতভাবে দিচ্ছে। G7-এও কিছুটা বাইডেনের অসুবিধায় পড়তে হবে। এই সমস্ত কারণে আমেরিকা প্রেসার দিচ্ছে, কিন্তু যে প্রেসারটুকু তাদের রিয়েলি দেওয়া উচিত এখনো সেই প্রেসারটা দিচ্ছে না বা দিতে পারছে না। এখন হামাসের দিক থেকে হচ্ছে, দেখেন, হামাসের তো 1 বছর বা 5 বছর বা 10 বছরের ইতিহাস নয়, হুম। দীর্ঘদিনের ইতিহাস, 70 বছরেরও বেশি তাদের ইতিহাস। বারবার লাঞ্ছিত হয়েছে, বারবার বঞ্চিত হয়েছে, বারবার তাদের উপরে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের এক কথা বলা হয়েছে আর এক কথা বলা হয় নাই, এমনকি আঞ্চলিক ভাবেও তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তো তারা এটা ভালো করেই বোঝে, এবং বোঝে সেই কারণেই তারা শান্তির দিকে এগিয়ে যাবার তাদের যেরকম আকাঙ্ক্ষা আছে, কিন্তু তারা এইরকম একটা রিপিট পারফরমেন্স বারবার তারা চায় না। এটা তো একেবারে খোলাখুলি জেনোসাইড, এটা হুম। হুম। জেনোসাইডের থেকে আর কোনো কিছু না। এটা এখন আর দেখেন, এই যে কিছুদিন আগে আহ গ্র্যান্ডস নাকি, এই যে পদত্যাগ করলো হ্যাঁ, নেতানিয়াহুর ক্যাবিনেট থেকে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা থেকে। হ্যাঁ, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, তার কিছুদিন আগে ফিঙ্কেলস্টাইন, প্রাক্তন যুদ্ধ বিমানমন্ত্রী। মন্ত্রিসভা থেকে। হুম। মন্ত্রিসভা থেকে, আর ফিঙ্কেলস্টাইনের যে আলোচনাগুলো যে দেখেন, তিনি তো প্যালেস্টিনিয়ান না, তিনি ইসরায়েলি জুইশ। এরকম কিছু কিছু চমস্কি তো বহুদিন ধরে করছে, হুম। তার কথা আমি আনলাম না। তা একটা জুইশ আপনার শিক্ষাবিদ, চিন্তাবিদেরও একটা বিরাট মহল এটা নিয়ে সাংঘাতিক ভাষায় আপনার এটা আমেরিকান পলিসির উপর প্রতিবাদ করছে। তা আমেরিকা, আমার এখন যেটা মনে হচ্ছে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা অসুবিধার মধ্যে আছে, বিকজ ইসরায়েল চালাচ্ছে আমেরিকার ফরেন পলিসি। এটার থেকে তারা বার হতে না পারলে আহ, একটা অসুবিধার দিকেই যাবে বলে আমি আপনার কিন্তু কাছে মনে মনে করি। হচ্ছে? জি। কারণ যেভাবে পৃথিবীটা সোচ্চার আজকে হয়েছে, এটা আগে হয় নাই। এর আগে আমরা, হ্যাঁ, তারপরে এর এই আগেও যে যখন ইউক্রেনের ওয়ারে, অসংখ্যবার আমরা ইউক্রেনের দেখেছি ফিলিস্তিনে, গাজায় এই যে ইসরায়েলি বর্বর হামলা চলেছে, কিন্তু তার চাইতে এখনকার পরিস্থিতিটা ভিন্ন। ডক্টর মোস্তফা সরওয়ার, এই যে
হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে অ্যান্টনি ব্লিংকেনকে যে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে। আপনার মনে আছে নিশ্চয়ই, রাফায় যখন ইসরায়েল তারা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় জো বাইডেন তিনি বেশ সরব ছিলেন এবং এটার বিপক্ষেই কথা বলেছেন। কিন্তু তারপরও আবার আমরা দেখেছি ইসরায়েলকে যে অর্থ সহায়তা, অস্ত্র সহায়তা, সেটি দেওয়াও কিন্তু আবার বন্ধ হয়নি। এই জায়গাটায় কি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এত ঘনিষ্ঠ মিত্র, চাপ কি সত্যি তারা প্রয়োগ করবে? আপনার কাছে কি মনে হয়? না, এটা তো আমরা মাঝে মাঝে বলি যে মানে ডগ যে টেইল, হ্যাঁ, ওয়েগিং দ্য টেইল, ডগ কি টেইল ওয়েগ করছে না, টেইল ডগকে ওয়েগ করছে, কে চালাচ্ছে? হুম। সেটা তো মানে যুক্তরাষ্ট্র $300 বিলিয়নের বেশি দিয়েছে, প্লাস এবারে দিল অ্যানাদার 26 বিলিয়ন, এবং প্রতি বছর প্রায় 4 to 5 বিলিয়ন দেয় ইসরায়েলকে, এবং আর অন্যান্য অনেক সহায়তা করে। কিন্তু ইসরায়েলের যে ইনফ্লুয়েন্স, এখানকার যে লবি, জুইস লবি এত স্ট্রং যে এখানকার রাজনীতি, আহ, প্রত্যেকটা দলের রাজনীতি তারা মোটামুটি ডিকটেট করে, কন্ট্রোল করে। সেটা একটা সমস্যা রয়েছে। কিন্তু আবার জিনিসটা অত সহজ নয়, কমপ্লেক্স। কারণ বর্তমানে প্রোগ্রেসিভ, লেড বাই এ জুইশ জেন্টলম্যান, বার্নি স্যান্ডার্স, তারা এই ইসরায়েলের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, এবং তারা And he's also a প্যালেস্টাইনিয়ান। Democrat, হ্যাঁ, হি ইজ এ ডেমোক্র্যাট, outstanding হি ইজ এ Democrat. ডেমোক্র্যাট, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু হি মানে আমরা বলি ককাস করে এর সঙ্গে, ডেমোক্র্যাটদের সঙ্গে। সে ডেমোক্রেটিক ক্যান্ডিডেটও হতে চেয়েছিল। আবার ওদিকে আমরা জানি যে শুধু প্রোগ্রেসিভরা নয়, যে এখানকার মুসলিম জনসংখ্যা সেটাও কিন্তু বেশ, যেমন মিশিগানে তারা যদি ভোট কেন্দ্রে না যায়, বাইডেন হেরে যাবে। তারা এমনকি জর্জিয়াতে যদি বাঙালি মুসলমানরা ভোট কেন্দ্রে না যায়, তাহলে ওই যে 11,000 লিড ইভাপোরেট করে চলে যাবে। কাজেই এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, এটাকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে। যেই জন্যই কিন্তু আমার যা মনে মনে হয় যে সে মনে প্রাণে এই যে জেনোসাইডটাকে সে সমর্থন করে, আমার মনে হয় না। কিন্তু তার অ্যাকশন যেটা হয়েছে, সেটাকে আমি কঠোর ভাষায় কন্ডেম করি। কারণ যখন ইসরায়েল এই জেনোসাইড করছিল, তখন সে তাকে অস্ত্র দিয়েছে, ওই যে 2,000 পাউন্ড মানে যে বোমা দিয়েছে, হুম। তার যে রেডিয়াস, মানে একটা হাই ডেন্সিটি পপুলেশনে আপনি যদি এটা থ্রো করেন, তাহলে সিভিলিয়ান মারাই যাবে, শিশুরা মারা যাবে। এই ব্যাপারে আমি বাইডেনকে অপরাধী মনে করি। হ্যাঁ, এবং আচ্ছা, রাফাতে তো আমরা কিন্তু দেখেছি যে আশ্রয় শিবির যেটি রয়েছে, সেই আশ্রয় শিবিরে হামলা হয়েছে।